This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। দেখেন টিভি 9 বাংলা সুপার প্রাইম টাইম নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে। কলকাতার কলেজে নারকীয় গণধর্ষণের ঘটনা, অভিযোগপত্রে নির্যাতিতা কি লিখেছিলেন? আমি যেন দ্রুত বিচার পাই। আপনার কাছে আমার প্রার্থনা যেন জে এম এবং পির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। কবে বিচার পাবেন সেটা সময় বলবে। আপাতত তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে, যা দোষীদের শাস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে পুলিশের কাছে। কলেজের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আছে, যাতে ছাত্রীকে জোর করে ভেতরে নিয়ে যাওয়ার অকাঠ্য প্রমাণ আছে বলেই সূত্রের খবর। গার্ডের রুম থেকে বেডশিট একটা উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত একটা মোবাইলে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও পাওয়া গিয়েছে, আর সেখানে নির্যাতিতার অভিযোগের প্রমাণ আছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। মনোজিতের ডিএনএ নমুনাও মিলিয়ে দেখবে পুলিশ। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে, আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে। নির্যাতিতার প্রতিটি অভিযোগের সপক্ষে একের পর এক সূত্র পুলিশের হাতে। তদন্ত সূত্র 1, সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার উপরে জোর জবরদস্তি করার বড়সড় তথ্য প্রমাণ হাতে পেল পুলিশ। ঘটনার দিন নির্যাতিতাকে একাধিকবার আটকানো হয়। জোর করে কলেজের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ মনোজিতের 2 সাক্ষীর বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল কলেজের 3টে সিসিটিভি ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। সেখানে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র। যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি। আপনার মার, যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। সূত্র 2, দাগ লাগা বেডশিট। কলেজে পাওয়া গেল বেডশিট। সন্দেহ পরিকল্পনা করেই গণধর্ষণ। পুলিশ সূত্রের খবর, গার্ডের ঘরে 3টে বেঞ্চ জুড়ে পাতা হয় বেডশিট। তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে। সেই বেডশিটের দাগ লাগা অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। কেন পাঠানো হচ্ছে? তদন্তকারীদের একাংশ সূত্রে জানা যাচ্ছে, তারা মনে করছেন সেই দাগটি আসলে বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে বা দেহরস হতে পারে, অর্থাৎ অভিযুক্ত যারা ধর্ষণ করেছে সে তাদের দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। তদন্ত সূত্র 3, আপত্তিকর ভিডিও। তদন্তে নেমে অভিযুক্তদের কাছ থেকে 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার একটিতে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ। ভিডিওতে যা আছে তার সঙ্গে নির্যাতিতার বয়ান পুরোপুরি মিলে যাচ্ছে বলেই সূত্রের খবর। তদন্ত সূত্র 4, মেডিকেল রিপোর্ট। তদন্তকারীদের হাতিয়ার নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রের খবর, মেডিকেল রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গলা আর বুকে আঁচড় আর কামড়ের দাগ, মিলেছে যৌন হেনস্থার চিহ্ন। আঁচড়ের সঙ্গে অভিযুক্তদের সংযোগ মিলিয়ে দেখতে 3 রীতেরই মেডিকেল টেস্ট করা হয়েছে। মনোজিতের জামা কাপড়, অন্তর্বাস, জুতো ফরেনসিকে পাঠানো হচ্ছে। মনোজিতের ডিএনএ নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে। রবিবার প্রমিতের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। মা বাবার সামনে প্রমিতকে জেরা করেন তদন্তকারীরা। সেদিন ইউনিয়ন রুমে আর কারা ছিলেন তার তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে পুলিশ। তদন্তের গতি বাড়াতে 5 থেকে 9 করা হয়েছে সিটির সদস্য সংখ্যা। দ্রুত চার্জশিট কি দিতে পারবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। তদন্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই সিসিটিভি ফুটেজের আবার অ্যাক্সেস ছিল মনোজিতের হাতে। এই সিসিটিভি ফুটেজ দেখে অনেককেই সে ব্ল্যাকমেল করতো এমনই অভিযোগ। আর চাঞ্চল্যকর এই দাবি, অভিযোগ সাউথ ক্যালকাটা ল কলেজের এক অস্থায়ী কর্মী। তার দাবি কি, কোন ফুটেজ থাকবে আর কোন ফুটেজ থাকবে না সেটাও নাকি ঠিক করে দিত মনোজিৎ মিশ্র। কার মদতে এত প্রভাব ছিল মনোজিতের? যখন তখন কিভাবে কলেজে ঢুকে একের পর এক কুকীর্তি সে করত? মাথায় কারো হাত না থাকলে এত দুঃসাহস হয় কি করে? এই সমস্ত প্রশ্নই উঠছে এখন। 3 জন ক্যাজুয়াল স্টাফের মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস ছিল। তা হচ্ছে মনোজিৎ মিশ্র, রাজু কাহার, বিমল সামন্ত। এগুলোকে দিয়ে তারা দিনের পর দিন স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টদের ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল? যদি একটু উদাহরণ দেন, একটা ছোটখাটো, নাম না করে কারো। বহু যাবতীয় ব্ল্যাকমেল এখান থেকে করতো। ওরা সিসিটিভি কোন ফুটেজ রাখবে কোন ফুটেজ রাখবে না সেসব ওদেরই কন্ট্রোলে ছিল। কলেজে মনোজিতের প্রভাব নিয়ে বিস্ফোরক দাবি করছেন অস্থায়ী কর্মী।
আর এই প্রেক্ষাপটেই এবার তড়িঘড়ি বৈঠক ডেকে মিডিয়ার সামনে মুখ খুলতে বারণ করে দিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। পুলিশের নাম করে নির্দেশ দিয়েছেন ভাইস প্রিন্সিপাল যে মিডিয়ার সামনে যেন মুখ না খোলেন। নতুন ফতোয়া জারি করে অধ্যাপক পড়ুয়াদের মুখ বন্ধের চেষ্টা করছেন ভাইস প্রিন্সিপাল। কেন করছেন, কার স্বার্থে করছেন, কার নির্দেশে কলেজে বসে মনোজিৎ গ্যাংয়ের কুকীর্তি ফাঁস আটকানোর চেষ্টা করছেন তিনি, এই প্রশ্নও এখন উঠছে। সাউথ ক্যালকাটা ল কলেজের অলিখিত প্রিন্সিপাল হয়ে উঠেছিল এই মনোজিৎ মিশ্র। নিজের কাছে ছিল কলেজের সিসিটিভির সব ফুটেজের অ্যাক্সেস। চাইলে যে কোনো সময় রিয়েল টাইম মনিটরিং করতে পারত এই মনোজিৎ মিশ্র। খোদ কলেজের ভাইস প্রিন্সিপাল তাকে এই এখতিয়ার দিয়েছিলেন এবং তার আগে যে কর্মীদের কাছে এই সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস থাকতো তাদের ফোন থেকে সেই অ্যাক্সেস সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মনোজিতের কাছে সেই অ্যাক্সেস রেখে দেওয়া হয়েছিল। এখান থেকেই প্রমাণ হচ্ছে মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী ছিল এবং এই সাউথ কলকাতা ল কলেজের ক্ষেত্রে তার নিয়মের বাইরে, তার কথার বাইরে একটি পাতাও যে নড়তো না সেটা কিন্তু এই চিত্র থেকে পরিষ্কার। এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজের সিসিটিভি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অ্যাক্সেস নিয়ে বসেছিল এই মনোজিৎ মিশ্র। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া নেব জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন? আপনি শুনেছেন যে একটা মিটিং ডাকা হয়েছে, কলেজের ভাইস প্রিন্সিপালের মিটিং, এবং সেখানে তিনি বলছেন, পুলিশ বলছে মিডিয়ার সামনে যেন কেউ না মুখ খোলেন, এই কলেজের কেউ। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো যে মনোজিতের অ্যাক্সেস ছিল এখানকার সিসিটিভির মধ্যে। আর আমি যে ডেজিগনেশনটা বলেছিলাম একটু আপনাকে সংশোধন করে জানাই, ভাইস প্রিন্সিপালের মিটিং ছিল এটা। দেখুন, কার অ্যাক্সেস থাকলো কি থাকলো না, অস্থায়ী কর্মীরা কথা বললো কি বললো না, তার থেকেও বড় কথা আপনারা আজকে তুলে ধরছেন। তিলোত্তমার কথা মনে পড়ছে? আরজি করের সেই 28 ঘন্টার সিসিটিভি, যার মধ্যে মাত্র কয়েক মিনিট, 17-18 মিনিট বা 20-21 মিনিট কলকাতা পুলিশ সিবিআই এর হাতে তুলে দিয়েছিল। তারপরেই তো তথ্য প্রমাণ লোপাট এবং মামলাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যাবতীয় কাণ্ড ঘটে গেল। ওয়াসবাতেও কি তাই হতে চলেছে? যদি অভিযুক্তের হাতেই সিসিটিভির অ্যাক্সেস থাকে তাহলে সিসিটিভি ফুটেজে কি কিছু পাওয়া যাবে? আপনার কি মনে হয় কোথাও এর পেছনে কারোর হাত আছে? এত দাপট একটা প্রাক্তন ছাত্র নেতার হয় কি করে? একই চিত্রনাট্য যেমন ছিল আরজি করের তিলোত্তমা, এবারেও কসবা। এবং আমরা তো বারবার বলছি আরজি কর ছিল প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং খুনের ঘটনা, কসবা হলো প্রাতিষ্ঠানিক গণধর্ষণের ঘটনা। আমরা জানি ন্যাড়া লড়ে খুঁটির জোরে। এই ন্যাড়া সে যদি এত লড়ছে তাহলে তার খুঁটির জোর আছে, এবং এই খুঁটির জোরের কারণেই আজ আজ এখনো পর্যন্ত ওই ভিকটিম মেয়েটিকে পর্যন্ত আপনারা তার কোনো ইন্টারভিউ করতে পারেননি। তার পরিবারের লোক ভীত সন্ত্রস্ত বলে আমরা খবর পাচ্ছি। বাইরে থেকে বলা হচ্ছে তারা সন্তুষ্ট আছেন পুলিশি তদন্তে, কিন্তু আমাদের কাছে যে খবর একেবারেই নয়, তাদের শাসানো হচ্ছে এবং তারা মুখ খুলতে পারছেন না। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আর এই কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎকে কলেজে অস্থায়ী চাকরি দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন কলেজ পরিচালন সমিতির সভাপতি আর তৃণমূল বিধায়ক অশোক দেব। তবে তার দাবি, সিদ্ধান্ত তিনি একা নেননি, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেনারেল বডির মিটিংয়ে। কাল ফের এই জেনারেল বডির মিটিং করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনই জানাচ্ছেন অশোক দেব। এই মনোজিৎ মিশ্র যে গ্রেপ্তার হয়েছে, বলছে সে নাকি আপনার সঙ্গে খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, আপনাকে জেঠু বলে ডাকতো, এগুলো কি সত্যি কথা? এটা কথা বলবো, এর অবান্তর কথা শুনে কোনো লাভ নেই। বিরোধী তো কোনো কাজ করো নেই, এই করে তার বাজার গরম করে। মনোজিৎ কার সাথে সাথে কিনা এটা বড় কথা নয়, এটা অন্যায় ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘটেছে সে শাস্তি হোক, সেটা আমরা চাই, এবং কড়া শাস্তি হোক। এই তো ঘটনা আমরা কখনো বরদাস্ত করি না। আমরা ওয়াকিবল এবং আগামী মিটিং ডাকা হয়েছে, আমরা সিদ্ধান্ত নেব যে আগামীতে কর্মসূচি কী হয় কি না, যাতে এই ধরনের কাজ না হয় তাই জন্য আমরা সতর্ক রাখবো। যে ল কলেজের স্টুডেন্টরা কি আপনাকে জেঠু বলে? জেঠু তো সবাই আমি বলে, আপত্তি কোথায়? কিন্তু জেঠু বলার সঙ্গে তো সে যে কি খারাপ কাজ করছে তার আপনার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্কই নেই। শুনুন, আমার ঘরে অনেকে আসে, দেখলে তো কত লোক আসছে, কার মনে কে জানবে কীরকম করে, কে কোথায় ছবি তুলে জানবে কীরকম করে। একটা ছবি এটা নিয়ে যাই,
নিজে ব্ল্যাকমেল করবে জানবে কিরকম করে, যারা সম্ভব না। তাহলে কোনো জনপ্রতিনিধি তার ঘরে তাহলে সিকিউরিটিতে লোক ঢুকাতে হবে, এটা আমরা পারবো না। কাজে আমাদের অভয় দান আসবে, কে কী বললো কেটে বলবো না, আমি ক্লিয়ার, আমি পরিষ্কার, এটা বলবো। আমার শেষ প্রশ্ন, এই ভাইস প্রিন্সিপাল বলছেন যে আপনার অনুমতি নিয়ে মনোজিৎকে চাকরি দেওয়া হয়েছিল, আপনি জানতেন যে ওখানে চাকরি? আমি একটা কথা বলবো, জিবিতে দেওয়া হয়েছে আমার, আমি কোনো সুপারিশ করিনি। জিবিতে সিদ্ধান্ত করা হয়েছে এবং চাকরি পড়া বহুল হয়ে একটা ডেইলি বেসিস। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, তৃণমূলের বিধায়ক, তার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান। তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল। জনাব ফিরাদ সুরাওয়ার্দী হাকিম, তিনি বলেছেন মনোজিৎ মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়, আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন, রেপিস্ট তৈরি করছেন, তারপরে হাত ধুয়ে সরে যাবেন, এটা তো চলবে না, আপনাকে উত্তর দিতে হবে। 25 তারিখ সন্ধ্যেবেলায় ঘটনা ঘটলো, কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন? ঠিক যেভাবে আরজি করের অভয়ার কেসটাকে ধামাচাপা দিয়ে ঠিক এক মোডাস অপারেন্ডি। এখন অনেক কথাই বললো, অনেক কথা কে জানতো না, যারা বলছে তাদের পেছনে কত গন্ধ আছে আমি জানি, যা সম্ভব না। কাজে আগে তাদের নিজেরা গন্ধটা দেও, তারপরকে আসবে। গুণধর মনোজিৎ, তার গুণের পরিচয় আপনাদের দেব এক এক করে। শুধুমাত্র কসবা ল কলেজেই নয়, ক্যালকাটার গার্লস বিটি কলেজেও দলবল নিয়ে হুজ্জতি চালানোর চেষ্টা করে এই মনোজিৎ। কসবা গণধর্ষণ কাণ্ডের আগের দিন 24শে জুন মনোজিৎ বিটি কলেজে গিয়ে কি করেছিল জানেন? শুনুন অধ্যক্ষের বিস্ফোরক এই বক্তব্য। 24 তারিখেই ও ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের যিনি গার্ড ছিলেন উনি বললেন যে না, হবে না, ঢোকানো যাবে না। শুনলেন তো কি বললেন ক্যালকাটা গার্লস বিটি কলেজের প্রিন্সিপাল মাকসুদা খাতুন। 24শে জুন রাতে কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র তার দলবল নিয়ে ক্যালকাটা গার্লস বিটি কলেজে চড়াও হয়েছিল, কিন্তু নিরাপত্তা রক্ষীর কড়াকড়িতে কলেজের ভিতরে ঢুকতে পারেনি। ঠিক তার পরদিন অর্থাৎ 25শে জুন কসবা ল কলেজের ছাত্রীর ওপরে নৃশংস অত্যাচার চালায় মনোজিৎরা। সেই একই কথা যে আমি একটু ওয়াশরুম যাব পুরানো। 24 তারিখে ও বলছে ওর সঙ্গে 3-4 জন লোক ছিল বাইরে পাঁচিলের পাশে। আমরা মনেই করছি যে ওটা ওরই কেউ হবে, হয়তো বা যে কোনোভাবেই হোক আমাদের কলেজে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। মনোজিৎ মিশ্র যে এই কলেজে বারবার আসতেন এবং মেয়েরা যেই মূলত টার্গেট ছিল সেটা কিন্তু জলের মতোই পরিষ্কার। 24শে জুন প্রথম নয়, 3 মাস আগে আরও একবার সন্ধ্যের পর ক্যালকাটা গার্লস বিটি কলেজে ঢোকার চেষ্টা করেছিল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ। একটি মেয়েকে নিয়ে শৌচালয়ে যাওয়ার চেষ্টা করে সে। বিটি কলেজের নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এসেছিল 24 এবং তার আগে যে 3 মাস আগে যে ঘটনাটা ঘটিয়েছে মানে ভেতরে ওয়াশরুমে করে চলে গেল। এটা আমার সিকিউরিটি যদি খুব মানে টাইট না হতো তাহলে কিন্তু মানে কি বলবো, অনেক অসুবিধা হতেই পারত। মনোজিৎ মিশ্রের এই তাণ্ডবের কারণেই ক্যালকাটা গার্লস বিটি কলেজ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেন কলেজের প্রিন্সিপাল। 2020 সালের আগে পর্যন্ত বিটি কলেজের ক্যাম্পাসের ভিতরেই সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাস ছিল। 2020 সালে কসবায় ল কলেজের ক্যাম্পাস স্থানান্তরিত হয়। মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গদের দাপটে বিটি কলেজের সুরক্ষা বাড়ানো হয়, সিসিটিভির কড়া নজরদারি, নিরাপত্তার কড়াকড়ি করা হয়। মনোজিৎ রীতিমতো ঝামেলা করতো, তাণ্ডব চালাতো, নিজেদের কলেজের মধ্যে এতটাই ঝামেলা জড়িয়ে পড়তো যে এই ক্যালকাটা গার্লস কলেজের বিটি কলেজের যারা ছাত্রীরা রয়েছে তারা বিরক্ত হয়ে পড়তেন। আমি ওনার প্রিন্সিপালকে, ওনার সমস্ত কলেজ টিচার জানে ওদের সাথে আমার কীরকম, যে না আপনি আপনার সময় আপনি কলেজটা ছেড়ে চলে যান, মানে সম্ভব না। এটা আমি তখন বাধ্য হয়ে তখন আমাকে সুদর্শন মুখার্জি মহাশয়াকেও বলতে হয়েছে। উনি হেল্প করেছেন যে এই অসভ্যতাটা যাতে না হয়। অভিযোগ, নিজেকে শাসক দলের নেতা বলে দাবি করে নিরাপত্তা রক্ষীদের ভয় দেখাতো, হুমকি দিত মনোজিৎ। কর্তৃপক্ষের আশঙ্কা 24শে জুন মনোজিৎকে বিটি কলেজে ঢুকতে বাধা না দিলে বড় কোনো বিপদ ঘটে যেতেই পারত।
মনোজিতের প্রভাব রীতিমতো চোখে পড়ার মতো ছিল বলেই দাবি করছেন কলেজের শিক্ষকরা। তাদের দাবি তৃণমূলের হাত থাকায় রীতিমতো ফুলে ফেঁপে উঠছিল, এমনকি প্রভাব খাটিয়ে একাধিক অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপে মনোজিৎ জড়িয়ে পড়েছিল। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আর এই কসবার কাণ্ডের পরে রাজ্য জুড়ে কন্যা সুরক্ষা যাত্রা করে বিজেপি। গোলপার্কের কিছুক্ষণ আগেই গড়িয়াহাট পর্যন্ত বিরোধী দলনেতার নেতৃত্বে মশাল মিছিল শুরু হয়। ধর্ষকদের দল তৃণমূল কংগ্রেস এই মিছিল থেকেই এই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আর সেজন্যই বাংলার মেয়েরা সুরক্ষিত নয় বলে তার দাবি। ফের পরিবর্তনের ডাক দিয়ে হুঙ্কার বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পার্ক স্ট্রিট থেকে আরজিকর হয়ে কসবা আমাদের কন্যা রত্নরা, কন্যা লক্ষ্মীরা, আমাদের বোনেরা, আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয়। আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি। সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হটাও, কলকাতা পুলিশ এখন প্রোটেক্টর হয়ে গেছে, পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী যদি কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি শুরু করেন তাহলে সেটা কিন্তু খুব একটা উদযাপন করে শুরু করা উচিত। একটা সুরক্ষা যাত্রা করবেন, বিরোধী দলনেতা করবেন, কন্যা সুরক্ষা যাত্রা করবেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারী যখন এটা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তখন ওই কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কি করেছেন একদম তার পাশে দাঁড়িয়ে তার পাশে থাকবো এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করা উচিত। চীনা বন্ডের এবার চীনা কূটনীতিও কি গ্রাস করছে বাংলাদেশকে? আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ঘন ঘন চীন সফরে বিএনপি আর জামাত নেতৃত্ব। সম্প্রতি বেজিং সফরে যায় বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় রয়েছে, এই দাবি করেছেন মির্জা ফখরুল। হাসিনা সরকার পতনের পর 3 দফায় চীন সফরে গেছেন বিএনপির নেতারা। সম্প্রতি জামাত নেতারাও যান বেজিং সফরে। 3রা জুলাই বঙ্গ বিজেপির নতুন সভাপতি নির্বাচন, আর ওই দিনই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নামও ঘোষণা করা হবে। 2রা জুলাই মনোনয়নপত্র জমা নেবেন রবিশঙ্কর প্রসাদ। 2 তারিখেই মনোনয়ন সংক্রান্ত কাজ সেরে ফেলা হবে খবর সূত্রের। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH